এই শান্ত যে ম্যাচ শুরু হওয়ার আগেই স্টেটমেন্ট দিচ্ছিল, ম্যাচ শুরু হওয়ার আগেই বলছিল যে তারা নাকি ভারতকে 2-0 সিরিজ হারাবে। আর আমি আপনাকে বলি তো, এই টেস্ট ম্যাচটার মধ্যে যে পারফরমেন্স টিম ইন্ডিয়া দিয়েছে, সেই কারণে আমার মনে হচ্ছে যে এই পরের টেস্ট ম্যাচটার আগে সে এই স্টেটমেন্টটা দেখ তারা ভারতের সামনে কিভাবে 4 থেকে 5 দিন পিচের মধ্যে টিকে খেলবে। কারণ তারা একটা খুশিতে ছিল পাকিস্তানে গিয়ে হারানোর পর, যে হ্যাঁ আমরা এটা করতে পারি। কিন্তু আপনাকে বলি তো, পাকিস্তানের সাথে করা এবং ভারতের সাথে করব, এই দুইটার মধ্যে অনেক বড় পার্থক্য। কেননা আপনি যদি ভারতের টিমটাকে ক্রিকেট দৃষ্টিতে দেখেন, তাহলে তারা বেস্ট ক্রিকেট খেলেছে। হ্যাঁ, তারা সেরা ক্রিকেট খেলেছে। আমি শুধুমাত্র আপনাকে টেস্ট ফরম্যাটের কথা বলছি না, আপনি ওয়ানডে ফরম্যাটে দেখুন, আপনি টি20 ফরম্যাটে দেখুন। আপনাকে বলি তো, আগে ভারতের ক্রিকেট টিমের জন্য বলতো যে তারা নাকি ঘরের মাঠে ভালো খেলে, কিন্তু বর্তমান সময়ে আপনি দেখেন তো তারা সব দলের সাথে সব মাঠে সিংহের মতো যুদ্ধ করে। হ্যাঁ, এটা আমাদেরকে মানতে হবে। কেননা তাদের পিচ যদি কখনো ফাস্ট বলারকে সাপোর্ট করছে, তো তাদের ফাস্ট বলার পিচের মধ্যে কাউকে দাঁড়াতে দেয় না। এবং পিচ যদি কোথাও স্পিনকে সাপোর্ট করছে, তো তাদের স্পিন ওয়ার্ল্ড বেস্ট। আপনি দেখেন তো কুলদীপ যাদবকে তারা বড় টিমের সাথে খেলায়, আর বাংলাদেশের বিরুদ্ধে কুলদীপ যাদবকে খেলাচ্ছে না। আপনাকে ম্যাচের কথা বলি তো, টিম ইন্ডিয়ার স্কোর যখন 34 রানে 3 উইকেট এবং 86 রানে 6 উইকেট হয়ে যায়, তখন পুরো বাংলাদেশ মনে করে যে তারা ভারতকে পাকিস্তানের মতো হারাবে। কিন্তু বিশ্বাস করুন, তারপর থেকে কখনো মনে হয়নি যে বাংলাদেশ ওই ম্যাচ জিতবে। কেননা আপনাকে বলতো, আশ্বিন আর জাদেজা প্রমাণ করে দিল যে কেন তাদেরকে টেস্টের সেরা অলরাউন্ডার বলা হয়। হ্যাঁ, যে টিম ইন্ডিয়ার 200 রান করতে মনে হচ্ছিল যে এক সময় তাদের সব কিছু শেষ হয়ে যাবে, সেখানে তারা 376 রান করে পুরো ম্যাচ খেলে। কেননা এই জাদেজা আর আশ্বিন একদম ম্যাচের মধ্যে চিটিয়ে লেগেছিল। কেননা আপনাকে বলি তো, আশ্বিন আর জাদেজা এরা এই চেন্নাইয়ের পিচে অনেক ম্যাচ খেলেছে। হ্যাঁ, বছরের পর বছর তারা ম্যাচ খেলে গেছে। আপনি খুব ভালোভাবে জানেন যে আশ্বিন তো লোকাল ছেলে, আর জাদেজা চেন্নাইয়ের হয়ে খেলে। শুধুমাত্র আশ্বিন আর জাদেজা এই ম্যাচটার মধ্যে লেজেন্ড ছিল। আর শুধু এই ম্যাচটাই না, তারা প্রতিটা ম্যাচে টিম ইন্ডিয়াকে লেজেন্ডারি পারফরমেন্স দেয়। কেননা আপনাকে বলি তো, যখন তারা বল করতে আসে তখন মনে হয় হ্যাঁ তারা পারফেক্ট বলার, এবং যখন তারা ব্যাট করতে যায় তখন মনে হয় যে হ্যাঁ তারা পারফেক্ট একটা ব্যাটসম্যান। আর আজও তারা যখন টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট করতে আসে, পুরো টিম ইন্ডিয়া বলে যে আজও তাদের থেকে সেরা আর কেউ নেই। আপনাকে বলি তো, আপনাকে তারিফ করতে হবে এবং তাদের নাম করতে হবে। আর আপনাকে ম্যাচে বাংলাদেশের কথা বললে, প্রথমে তারা ভালোই পারফরমেন্স দিচ্ছিল, মানে গ্রেট পারফরমেন্স দিচ্ছিল, মানে 146 রানে 6। কিন্তু তারপর থেকে তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। কেননা আপনাকে বলি তো, আমাদের দেশের জন্য আমরা আগেই ভেবে রেখেছিলাম যে বাংলাদেশের টিম স্পিনারকে ভালো খেলে, কিন্তু তারপরে আমরা বুঝতে পারলাম যে এরা সেই স্পিনার না যাদের বিরুদ্ধে আমাদের দেশের টিম ভালো খেলে। আপনি যদি পুরো টেস্ট ম্যাচ দেখেন, তো শুধুমাত্র একবার ভারতকে স্ট্রাগল করতে দেখা গিয়েছে। হ্যাঁ, শুধুমাত্র একবার, যখন 147 রানে 6 উইকেট হয়, তখনই আমার মনে হচ্ছিল একবারের জন্য যে বাংলাদেশ টেস্ট খেলতে এসছে। আর তারপর শুধুমাত্র শান্তকে দেখা গেছে যে একটু বাংলাদেশের জন্য লড়েছে। কেননা শান্তই একমাত্র ব্যাটম্যান যে ভারতের বিরুদ্ধে 82 রানের ইনিংস খেলেছে। আদারওয়াইজ আর কোথাও ভারত বাংলাদেশকে চান্স দেয়নি উঠে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, কোথাও দাঁড়াতে দেয়নি, শ্বাস পর্যন্ত নিতে দেয়নি। প্রথম ইনিংসে 149 রান, দ্বিতীয় ইনিংসে 234 রান। আপনাকে বলি তো, একটা কথা ভেবে দেখেছেন যে 186 রানে 6 উইকেট, আর তারপর কিভাবে 376 রান হয়ে যায়? হ্যাঁ, এটাকে আমাদের বাঙালি ভাষায় কামব্যাক বলে। একটা কথা আপনাকে বলতেই হবে যে সেই সময় যদি হাসান মাহমুদের কেউ সঙ্গ দিত, তাহলে ম্যাচের রেজাল্ট টোটালি আলাদা হতো। তখন কেউ ছিল না তার সঙ্গ দেওয়ার মতো। আর নাহিদ রানা, ডেফিনেটলি তাকে নিয়ে যেটা আমরা ভেবেছিলাম সেটা একদমই ভুল। কিন্তু এখানে একটা কথা, যে আশ্বিন এবং জাদেজার মতো ব্যাটসম্যান প্রতিটা ব্যাটসম্যান এবং প্রতিটা দেশের প্লেয়ারকে শিখিয়ে দেয় কিভাবে পারফরমেন্স করতে হয়, কিভাবে ম্যাচ নিজের দিকে ঘুরিয়ে নিতে হয়। আর এই কথাটা কিন্তু সত্যি বাস্তব যে তারা যাওয়ার পর টিম ইন্ডিয়াকে তাদের রিপ্লেসমেন্টের জন্য চিন্তা করতে হবে। কেননা তারা দুইজন, শুধুমাত্র দুইজন নয়, তারা দুইজন একদম 4 জন।